দর্শক অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ২১শে টিভির প্রতিদিনের সেলিব্রিটি আড্ডা অতিথি.com নিবেদিত আমার লাইফ আমার স্টাইল পাওয়ার্ড বাই পিওর ডায়মন্ড। প্রতিদিনের মতোই আমাদের সাথে কিন্তু আজকে একজন নতুন অতিথি আছেন এবং আমি আছি আপনাদের সাথে হোস্ট সাইমা সাইকা। আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে আছেন হারুন রশিদ বান্টি ভাই। বান্টি ভাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমাদের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। মানে এই খুব ভালো লাগাটা কেমন ভালো লাগে সেটা একটু যদি আমাকে এলাবোরেট করে বলেন। সবচেয়ে বেশি ভালো লাগতেছে এখানে ঠান্ডাটা মোটামুটি ভালো আছে। আচ্ছা, আর সামনে একজন সুন্দরী নারী বসে আছে, এর জন্য বেশি ভালো লাগতেছে। থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট। সো আমরা কি শুরু করতে পারি আমাদের আড্ডাটা? অবশ্যই। প্রথমেই একটু একটা হিট কোয়েশ্চেন দিয়ে শুরু করব আপনাকে। আমরা শুনেছি আপনি নাকি অনেক পরকীয়া করেন, এই ব্যাপারটা কতটুকু সত্য? এটা একটা মিথ্যা বানোয়াট কথা। কেন আপনার মতো এত সুন্দর হ্যান্ডসাম একটা লোক পরকীয়া করতে অনেক নারী আপনার প্রতি আকৃষ্ট হবে, এটা বানোয়াট কথা কেন হবে? না না, এটা বানোয়াট এই কারণে, কারণ ওই যে পরক্রিয়া যারা করে তাদের অনেক টাকা পয়সা ধন দৌলত থাকতে হয়, গাড়ি তো বাড়ি। আপনার কি টাকা কম আছে? হ্যাঁ, আমি আর্থিকভাবে আপনি আমি এটাই একটু বলতে গরিব। চান যে আমি আর্থিকভাবে গরিব? হ্যাঁ হ্যাঁ, এই কারণে মেয়েরা আমার প্রতি তেমন আকৃষ্ট হয় না, আমার দিকে ঘেঁষে না। কিন্তু অনেক ওই যে আচ্ছা, ব্যাপারটা যে মিথ্যা না আমরা কিভাবে ধরে নিব এটা আপনার কথা? এটা আপনার আশেপাশে এখানে অনেক লোকজন আছে সাক্ষী, আপনি চাইলে জিজ্ঞেস করতে পারেন। আর সবচেয়ে বড় কথা যে আমি বলছি যে আমি আসলে এই টাইপের না, এটাই সবচেয়ে বড় এটাই কথা। সবচেয়ে বড় সত্য কথা। আচ্ছা ভাইয়া, আপনি তো অনেক নাটকে কাজ করেছেন। নাটক নিয়ে আপনার মানে এক্সপেরিয়েন্সটা, আপনার জার্নিটা কোথা থেকে শুরু হলো, কিভাবে শুরু করলেন, কার হাত ধরে আসা, এই ডিটেলসটা যদি আমাদেরকে একটু বলতেন। আর নাটকের লোকজনের সাথে আমার অনেক আগে থেকে একটা ব্যাপার আছে, কারণ একটা টাইমে 90s এর দিকে আমি ক্যাসেট বিজনেসের সাথে রিলেটেড ছিলাম। তো ওইখান থেকে আস্তে আস্তে আমি একটা লেবেল কোম্পানিতে জব করি, তারপরে মানুষজনের সাথে কথাবার্তা হয়। বাট আমি একবার এক শুটিংয়ে যাওয়ার পরে ইশতিয়াক আহমেদ রুমেল সাহেব আমাকে দেখে বললো যে ভাই, একটা দালালের ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারটা আপনার করতে হবে, আপনি এটা খুব ভালো পারবেন। আচ্ছা, হ্যাঁ, আমি আবার ওই যে একটু চাপাবাজি করতে পারি, তো চাপাবাজিটা ভালো আসে। তো উনি ভাবছে যে এর দিয়ে মানে দালালের একটু আগে আমাদেরকে পরকীয়া সম্পর্কে যেটা বললেন ওটা কি চাপাবাজির পর্যায়ে পড়ছে? না, ওটা চাপাবাজির পর্যায়ে পড়তেছে না। আমি আপনি আপনি কিন্তু যেটা নিজেই এখন বললেন আমাকে যে আমি কিন্তু একটু বেশি চাপাবাজি মানে করতে পারি। চাপাবাজি আর পরক্রিয়া তো দুইটা দুই মেরু না। চাপাবাজির সাথে পরক্রিয়া কোনো সম্পর্ক নাই। আর এই যে মেয়েলি ব্যাপারে যে এই ব্যাপারটা আপনি বারবার এস্টাবলিশ করতে যেতেছেন, আমি খুবই শুদ্ধ। সেটা আমি জানতে চাই না, এটা দর্শকরা জানতে চাই। আচ্ছা, কিন্তু আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, আমি একদম শুদ্ধ একটা মানুষ, মানে একদম ভেজাল ছাড়া, নিট পিওর। এন্ড ক্লিন যাকে বলে। আচ্ছা, আমরা নাটকের ব্যাপারে শুনছিলাম সেটা। তো ওই যে রুমেল ভাইয়ের একটা শুটিংয়ে গেছিলাম, আমি তখন ম্যানেজার হিসেবে গেছি প্রোডাকশনের। তো রুমেল ভাই আমার দেখে বললো যে আমার এখানে এই একটা সিকোয়েন্স আছে এরকম চাপাবাজির, আবহাওয়া অফিসের দালালের। তো ওই ক্যারেক্টারটা যে লোক করতে আসছে সেই লোক আসলে উনি যেরকম চাচ্ছে সেরকম করতে পারছে না। আমার কাছে হারুন ভাই, আপনি করতে পারবেন। তো এর আগে আমি কখনো নাটক করি নাই আর কি, আমার কোনো ইচ্ছাও নাই, কোনো কালেই ছিল না। উনি কি আপনি পারবেন, এটা দারুণ জিনিস, সিনটা খুবই মজার, আপনি করেন। তো ওই 2012-13 এরকম সময় আর কি, তখন আমি একটা সিন করছি, 3-4 মিনিটের একটা সিন। তো ওইটা সিন করার পরে ডিরেক্টর খুব খুশি হলো, ওগুলো অনেক ভালো হয়েছে। তারপরে ওটা যখন টিভিতে অন এয়ার হয়েছে, তখন তো আমি আমি কমলাপুর থাকি, মতিঝিল থেকে বাসে উঠে আমি বনানী যাইতাম। কাকুলির নাম তো আমার অফিস বনানীতে ছিল। তো বাসে একদিন এক লোক আমার বলতেছে, ভাই আমি ওই দিন একটা নাটক দেখছি, আপনার ক্যারেক্টারটা আমার খুব ভালো লাগছে। আমি কি আরে, আমার নাটক দেখছে এই কেউ একজন, ফিলিংসটা কিন্তু আউট সে অফ আমার দ্য মনে রাখছে। ওয়ার্ল্ড। হ্যাঁ, মানে ওইটা আমার কাছে অনেকটা চান্ডাইতের মতো মনে হইলো আর কি। তারপরে আরেকদিন ওই কাকুলি নামে রিক্সা দিয়ে বনানী বাজারের ওখানে যেতাম, এক রিক্সাওয়ালা আমার কইতেছে, মামা আপনারও তো আমি টিভিতে দেখছি আর নাটক দেখছি আপনার এরকম। আমি বললাম আরে মানুষ দেখছে, তখন না একটু একটু নিজেরে মনে হচ্ছে আরে আমারও তো মানুষজন চিনে, তাহলে তো আমার নাটক করতে হবে। তো যেহেতু আমি যে কোম্পানিতে ছিলাম ওইখানে প্রায় নাটকের কাজ হইতো, তো তখন ওই আস্তে আস্তে একটা দুটো করতে করতে আমি মানে অভিনেতা হয়ে গেছি আর কি। আজ পর্যন্ত কতগুলো নাটকে আপনার কাজ করা হয়েছে? আসলে কোনোদিন গুনি নাই, তবে ধরেন আনুমানিক আমরা যদি একটা ধারণা মানে দেই ধরেন আর কি মাসে দর্শককে। 20টা করে যদি হয়, 5 বছরে হিসাব করেন মোটামুটি অনেক হবে, 500-র উপরে তো হবেই। মাশাআল্লাহ, অনেক অনেক হবে। সিনেমাতে কি মানে কাজ করার কোনো ইচ্ছা আছে কিনা? আমি কিন্তু জীবনে প্রথম স্ক্রিনে আসছিলাম হলো সিনেমায়, সেটা মনে হয় 2010-11 দিকে হবে। তখন আমি কিছু বুঝতাম না আর কি। জি হুজুর নামে একটা সিনেমা ছিল, জাকির হোসেন রাজু ডিরেক্টর। আচ্ছা, ওই ছবিতে আমি একটা ছোটখাটো ভিলেনের ক্যারেক্টার করছিলাম আর কি, ফার্স্ট সেই 35-এর আমলে আর কি। এরপরে 2015 সালে আমার একটা সিনেমা রিলিজ হয়েছে মুসাফির নাম।
যেটা 120টা হলে রিলিজ হয়েছিল, এবং 2015 সালের পরে আর কোনো ছবি 120টা হলে রিলিজ হয় নাই। আচ্ছা আচ্ছা। বিশেষ করে সাকিব ভাই ছাড়া আর হ্যাঁ কি। হ্যাঁ। তো ওই ছবিতে আমার অনেক ভাইরাল একটা ক্যারেক্টার ছিল, তখন থেকেই সবাই আমাকে বান্টি নামে চিনে আর কি। আর এই যে বান্টি নামে এখন আমাকে যে মানুষ ডাকে, আমার কিন্তু বাপ মার দেওয়া নাম না বান্টি, আমার আচ্ছা, বাপ আচ্ছা। মার দেওয়া নাম হারুন রশিদ। এই বান্টি নামটা 2015 সালের পর থেকে আমার নামের সাথে ট্যাগ হয়ে গেছে। এখন আমার হারুন রশিদ নাম বলে কেউ আমার চিনে না, মানে ম্যাক্সিমাম লোক চিনে না। অনেক দিন আগে থেকে যারা চিনে তারা, কিন্তু ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রির লোকজনরা আমার বান্টি ভাই নামেই চিনে। তো তখন থেকে আমার নাম বান্টি হয়ে বান্টি গেছে। হয়ে গেছে। ওই সিনেমার যে আপনার ক্যারেক্টারটা ছিল ওইটার নামই ছিল জি জি, বান্টি। ওই ক্যারেক্টার নাম বান্টি ছিল, এবং খুব ভাইরাল একটা ক্যারেক্টার ছিল আর কি আমার। আচ্ছা আচ্ছা। সো এতগুলো নাটকে যখন কাজ করেন, মানে আমাদেরকে দর্শক যখন টিভিতে দেখে মনে করে যে হ্যাঁ একটা গ্ল্যামারের মধ্যে এসির মধ্যে বসে আছে কাজ করতে, বাট নাটকের যে কাজগুলো এগুলো তো অনেক কষ্ট মানে করতে হয় আপনাদেরকে, দিন থেকে রাত পর্যন্ত আউটডোরে শ্যুট করতে হয় গরমের ভিতরে। তো এইটা নিয়ে শারীরিকভাবে বা মানসিকভাবে বা ইচ্ছাটা আসা, এই ব্যাপারগুলো আপনি কিভাবে দেখেন? আসলে যে যে কাজটা করে সব কাজই আসলে কষ্টের, আর আমাদের কি ধরনের কষ্ট হয় সেগুলো সবই আপনি বলে দিলেন। সাধারণ মানুষের একটা ধারণা আছে কি যে আমরা সবসময় এসির ভিতরে থাকি, হ্যাঁ, আমোদ ফুর্তির ভিতরে মেকআপ থাকি নিয়ে বসে সবসময়। থাকি, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, মানে সবসময় মানে আমরা যে একটা, জিনিসটা ওরা স্ক্রিনে দেখে ওরা কিন্তু ওটাই অ্যাডপ্ট করে নেয়, যে ওরা মনে হয় ওই লাইফস্টাইলটার মধ্যে এবং মনে থাকে। করে যে আমরা একটা উৎসব মুখর পরিবেশে থাকি সব হ্যাঁ। সময়। হ্যাঁ, 5 স্টারে 7 স্টারে শুটিং হয়, আমরা সব সময় দাপাদাপের মধ্যে থাকি। আসলে ব্যাপারটা এরকম না। ধরেন একটা রিক্সাওয়ালা কিংবা একটা দিনমজুর যারা কুলি মিন্তির কাজ করে, তারা যে পরিশ্রমটা করে, আমাদের ইন্ডাস্ট্রির নায়ক নায়িকা বলেন, ক্যারেক্টার আর্টিস্ট বলেন, ক্যামেরাম্যান, মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে প্রতিটা লোক ওই পরিশ্রমটা করে, যে একটা শ্রমিকরা যেই পরিশ্রমটা করে সেটা করে। কারণ আমরা যেই হাউজে কাজ করি ওই হাউজে কোনো ফ্যান থাকে না, শুধু মেকআপ রুমে এসি থাকে, কিন্তু মেকআপ রুমে আমরা বেশি একটা থাকতে বেশিক্ষণ পারি থাকি না, হ্যাঁ। তারপরে দেখেন রোদ বৃষ্টি ঝড় তুফান, রাস্তাঘাট থেকে শুরু করে জঙ্গল, মানে এমন কোনো জায়গা নেই যেখানে শুটিং হয় না। যেমন ধরেন দিয়াবাড়িতে শুটিং হলে তো মনে করেন যে ওই দিন আমাদের মিনিমাম 15-20 দিনের হায়াত কমে যায় যারাই শুটিংটা করতে যায় গরমের ভিতরে। তো আমাদের আসলে অনেক কষ্ট, এগুলা মানুষ অনেকে বুঝতে চায় না, বাট কষ্ট। কিন্তু ঘটনা হয়েছে কি, দিন শেষে এই কষ্ট করার পরে আমাকে টাকা দেয়, তো ওই রাত্রেবেলা যখন খাম দেয়, ওই খামের ভিতরে যে টাকাটা দেখি না, ওটা দেখলে না আর কোনো কষ্ট লাগে না, আরাম লাগে তখন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন অতিথি.com নিবেদিত আমার লাইফ আমার স্টাইল, পাওয়ার্ড বাই পিওর ডায়মন্ড। চলে আসছি একটা ছোট্ট বিরতির পরে, খুব তাড়াতাড়ি আবার আড্ডা হবে। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম অতিথি.com নিবেদিত আমার লাইফ আমার স্টাইলে, পাওয়ার্ড বাই পিওর ডায়মন্ড। আড্ডা হচ্ছিল বান্টি ভাইয়ের সাথে। চলুন আবার আড্ডায় ফিরে যাই। বান্টি ভাই, আপনার জীবন সম্পর্কে কিছু বলুন আমাদেরকে। আমার জীবনে আমার একটা বউ আছে, আমার 3 ছেলে মেয়ে আছে, এবং আমি খুবই হ্যাপিলি ম্যারিড ব্যাচেলর। আমার জীবনে কোনো ঝামেলা নাই। ম্যারিড বাট ব্যাচেলার জিনিসটা কিন্তু বুঝিনি। মানে আমি বাসায় যখন থাকি তখন আমি বিবাহিত, আর বাসা থেকে বাইরে এলে আমি ব্যাচেলর। তো আর যেটা বললেন যে আমার একটা বউ আছে, বউ তো মানুষের একটা থাকাই নর্মাল নাকি? অনেকের 2-3টা থাকে, তো আমার একটাই আছে। তো সামনে কি আরো 2-3টা মানে না, ইচ্ছা আমার আছে? কোনো ইচ্ছা নেই, এবং আগামী মুসলমানদের নাকি পুণ্যজনম হয় না, আমার যতবার জন্ম হবে আমার এখন যে বউ আছে আমি তারই চাই। আলহামদুলিল্লাহ। আপনি যদি কোশ্চেন করা হয় যে আপনি কি নিজেকে বেশি সুখী মানুষ মনে করেন কিনা, তো সেটার উত্তরে আপনি কি বলবেন? আমি একদম যদি বলে যে কিরকম সুখী, একদম 100% সুখী একটা মানুষ। আমার জীবনে কোনো দুঃখ নাই, কোনো দুঃখ আফসোস ছাড়া কি নাই। মানুষ হয়? মানুষের জীবনে তো একটু না একটু দুঃখ দুঃখ, থাকেই। হ্যাঁ, দুঃখ একটাই আছে, সেটা হলো আমার অনেক টাকা নাই। এছাড়া আর তেমন কোনো দুঃখ নাই। না মানে আমরা যেরকম জানি যে একটা মানুষ তার লাইফে 100% কখনোই সুখী হয় না, সেই দিকটা থেকে আপনার ওই লেকিংসটা টাকার দিক দিয়ে শুধু আছে, আর কোনো জায়গায় না নেই? না, আর কোনো বিবাহিত জীবনে আমি একদম পুরো সুখী একটা মানুষ। আমার বউ অনেক ভালো, আমার লাইফে বউ নিয়ে কোনো ঝামেলা আপনি আমার কিন্তু নাই। প্রথম থেকে এই পর্যন্ত ভাবির নামে শুধু সুনামি করলেন। আসলে আমি যদি ধরেন আমার বউয়ের প্রশংসা নিয়ে একটা বই লিখি, তাও তার জন্য কম হয়ে যাবে। মানে এতই ভালো আর কি। আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর ভিতরে সবাই আমার বউ নিয়ে হিংসা করে আর কি, যে ওর কপালটা এত ভালো যে এরকম ভালো একটা বউ পাইছে। আমার আশপাশে যারা মানে আছে, ভাবিকে সে মানুষ এটা কমপ্লিমেন্ট করে না যে ভালো একটা হাজবেন্ড পেয়েছে? আমার বউ মনে করে যে আমার হাজবেন্ডটা খুব ভালো। আপনাদের বিবাহিত জীবন আর সামনে যা আছে আরো সুখী হোক, আরো হ্যাপিলি আপনারা লাইফ লিড করেন। আচ্ছা, আপনাকে আরেকটা কোয়েশ্চেন যদি করি, যে আপনি কি এই যে নাটক থেকে ডিরেকশনের দিকে যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা আপনার? না, ডিরেকশনে যাওয়ার কোনো ইচ্ছা আমার নাই, ওটা অনেক কষ্ট। মানে একজন আর্টিস্ট যেই কষ্টটা করে তার থেকে মিনিমাম 20 গুণ বেশি কষ্ট হলো ডিরেকশন। এটা দুনিয়ার প্যারার একটা কাম, এটা আমার দেওয়া হইব না। মানুষ পারে না এমন কোনো কাজ কিন্তু নাই।
না, এটা অবশ্যই, কিন্তু অন্য কোনো, যেমন আপনি যদি আমার বলেন যে আপনি অন্য কি করতে চান, তাহলে ধরেন আপনি যদি বলেন যে আপনি হারুন ভাই একটা প্লেন বানান, তাহলে আমি চেষ্টা করবো একটা প্লেন বানানোর জন্য। ওটার একটা সেটা সহজ সিস্টেম মনে আছে, হচ্ছে হ্যাঁ আপনার সহজ কাছে। মনে হচ্ছে, বাট ডিরেকশনটা অনেক কষ্টের। তো আপনি এতদিন যতগুলো কাজ করেছেন সবগুলো কাজ নিয়ে কি আপনি স্যাটিসফাইড? না না, স্যাটিসফাইড তো অবশ্যই না, কিন্তু কাজ করে যাচ্ছি আর কি, এটা আমার পেশা। আমরা মানে ক্যারেক্টার আর্টিস্ট যারা আর কি, আমি কিংবা আমরা যারা ক্যারেক্টার আর্টিস্ট, আমাদের আসলে স্যাটিসফাইয়ের জায়গা তেমন একটা নাই। স্যাটিসফাইয়ের জায়গা আছে ধরেন মেইন ক্যারেক্টার যারা করে, হিরো হিরোইন যারা নায়ক নায়িকা থাকে, এদের এই ব্যাপারটা থাকে। আমাদের তো আসলে ক্যারেক্টার প্লে করতে হবে, আমাদের একটা নাটকে 2-3টা সিন থাকে, একটা সিন থাকে, আমরা ওই সিনটা করেই তৃপ্ত, আমাদের আর ওই তৃপ্ততার কোনো কিছু নাই আর কি। ক্যারেক্টার আর্টিস্টদের নিয়ে তেমন ডিরেক্টরদের তেমন কোনো ভাবনাও নাই আর কি আমাদের এই এই দেশে আর কি, খুব একটা আহামরি ভাবনা নাই। অনেকদিন পর পর হয়তো মানুষ একটা ক্যারেক্টার নিয়ে যে এর নিয়ে এই ধরনের একটা এক্সপেরিমেন্ট করবে, সেটা খুবই কম হয়। এভারেজে ক্যারেক্টার আর্টিস্টদের ক্যারেক্টার ওই সীমিত আর কি। তো আপনার এতদিন পর্যন্ত যে কাজগুলো হয়েছে সবচেয়ে পছন্দের ক্যারেক্টারটা বা সবচেয়ে পছন্দের নাটকটা আপনার কোনটা? তো আমার যদি সবচেয়ে বেস্ট কাজের কথা বলেন, তাহলে 2015 সালে আমার একটা ছবি রিলিজ ছিল মুসাফির। ওইটাই হলো আমার লাইফের সবচেয়ে বেস্ট কাজ, যেটা যেই ক্যারেক্টারটা প্লে করে আমি খুবই তৃপ্ত এবং মানুষেরও অনেক ভালো লাগছে। আমার সবচেয়ে ভালো লাগার কাজ ওইটাই। মানে এই ধরনের ক্যারেক্টারগুলো কি আরো আসলে আপনি এই ধরনের কাজগুলো করতে ইন্টারেস্টেড কিনা? এই ধরনের কাজ আসলে ক্যারেক্টার আর্টিস্টদের জীবনে অনেক দিন পর পর আসে, একবার দুবার আসে। আমার জীবনে একবার আসছে, সামনে আসবে কিনা আমি জানি না, হয়তো আসতেও পারে। এখন ভাইয়া কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? এখন শুধু নাটক নিয়ে ব্যস্ত আছি, আর নাটক ছাড়া আমি অন্য কিছু আপাতত করছি না আর কি। সিনেমার কথাবার্তা মাঝে মাঝে লাস্ট হয়। কোন ডিরেক্টরের কাজটা করা হয়েছে বা কোন কাজটা আপনার আপকামিং আসছে দর্শক পাবে? এই মাসে আমি গত মাসের 28 তারিখ থেকে গতকাল পর্যন্ত একদম টানা শুটিং করছি, আমি একদিনও বাসায় ছিলাম না। আজকেও আমার শুটিং ছিল, কিন্তু আজকে যেই ডিরেক্টর ছিল উনি কোনো কারণে প্যাক আপ করছে। But এই যে এখন তো ঈদের সিজন না, ধরেন মাসে 30 দিনই আমাকে কাজ করতে হবে মানে একদম। ঈদের সিজনগুলো বা ফেস্টিভ্যাল সিজনগুলোতে কাজ বেশি থাকে, মানে চাপটা বেশি থাকে বলতে চাচ্ছেন? নর্মালি যখন ফেস্টিভ্যাল ছাড়া আমার 15 দিন 20 দিন আমার কাজ থাকে। আর ঈদের যেই সিজনটা থাকে ওই সিজনে ধরেন 30 দিনের 30 দিন, কোনো কোনো সময় এরকম হয় যে আমি 30টা ডেট দিয়ে দিছি, শেষের দিক দিয়ে এরকম হয় যে ওই ডেটে আরো 2-3জন ডেট চায়। অনেকে আছে যে ভাই আমার এই ক্যারেক্টারের জন্য আপনারই লাগবে, আমার ভাই একটু কোনোভাবে 2-3 ঘন্টা সময় দেন, আমি তো দিতে পারি না। তখন আমি বলি যে আমি যেই ডিরেক্টরকে ডেটটা দিছি আপনি তার সাথে কথা বলেন, সে যদি দেয় তাইলে আমি আপনার এটা করে দিতে পারবো। এই টাইমটায় আমাদের অনেক ব্যস্ততা থাকে আর কি। ভাইয়া আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানতে চাচ্ছিলাম, কোথা থেকে পড়াশোনা করেছেন? আমি পড়েছি আমাদের কমলাপুরে রেলওয়ে উচ্চ বিদ্যালয় আছে একটা, দক্ষিণ কমলাপুরে, সেখানে পড়ছি। আর অনেকে আমার লেখাপড়ার কথা জিজ্ঞেস করে, আমি খুব একটা বলি না, তাই আজকে বলতেছি প্রথমবার। সেটা হলো আমি ম্যাট্রিক ফেল, আমি 2বার ম্যাট্রিক ফেল করছি, কিন্তু তৃতীয়বার চান্স নেই নাই। লেখাপড়ায় আমি খুব খারাপ ছিলাম। এই থেকে কিন্তু বোঝা যায় যে আপনি একটা সরল মানে মনের মানুষ। এই জিনিসগুলো কিন্তু মানুষ এত অকপটে স্বীকার করে না। আমি আসলেই সরল, আপনি আমার দিকে তাকান, তাকাইলেই বুঝতে পারবেন, আমাকে দেখলে নাকি বোঝা যায় আমি অনেক সরল। হ্যাঁ ভাইয়া, আসলেই বোঝা যায় যে আপনি আসলেই সরল মনের মানুষ, পরিষ্কার মনের মানুষ। আচ্ছা টেবিলে বান্টি ভাই গেছিলাম। একটা ব্রেক নিয়ে আসি আপনার প্লিজ অনুমতি নিয়ে। প্লিজ প্লিজ। সো দর্শক, আমরা দেখছিলাম অতিথি.com নিবেদিত আমার লাইফ আমার স্টাইল, পাওয়ার্ড বাই পিওর ডায়মন্ড। চলে আসছি আবার ফিরে ছোট্ট একটা বিরতি নিয়ে। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম অতিথি.com নিবেদিত আমার লাইফ আমার স্টাইলে, পাওয়ার্ড বাই পিওর ডায়মন্ড। আড্ডা হচ্ছিল বান্টি ভাইয়ের সাথে। আমরা আড্ডাতে ফিরে যাই। আপনার স্কুল জীবনের কোনো স্মৃতি কি আপনাকে নাড়া দেয় কিনা, বা খুব মনে পড়ে এরকম কোনো বন্ধুদেরকে নিয়ে স্মৃতি আছে কিনা, বলতে চান যদি আমাদের দর্শকদের একটু করে। বন্ধুদের নিয়ে শুনতে চাইতেছেন আপনি? বন্ধুদের নিয়ে কোনো স্মৃতি তো আসলে কেউ শুনতে চায় না, সবাই বান্ধবীদেরকে নিয়ে না, শুনতে চায়। বান্ধবীদেরকে নিয়ে কিন্তু আমরা অনুষ্ঠানের শুরুতেই কথা বলে ফেলেছি, এখন আমরা বন্ধুদেরকে নিয়ে না, শুনতে চাই। এখন তো আমাদের কথা হচ্ছে স্কুল লাইফে হ্যাঁ, নিয়ে আর হ্যাঁ, কি। হ্যাঁ। বন্ধুদের নিয়ে অনেক স্মৃতি আছে। শুনি একটা গল্প যে আমাকে খুব নাড়া দেয়, আমার খুব মনে পড়ে। বন্ধুদের নিয়ে একটা স্মৃতি আছে, সেটা হলো যে আমি যখন ক্লাস 7 কিংবা 8-এ পড়ি, তখন আমাদের মাথায় আসছে যে কক্সবাজার যেতে হবে। এখন ওই বয়সে তো বাসা থেকে কক্সবাজার যেতে অ্যালাউ দিবে না। করে না, হ্যাঁ। আর তাছাড়া আমরা ওইরকম অত পয়সাওয়ালাও না যে বাপে 2-4-10 হাজার টাকা দিয়ে গেবো যা এশ কর, ওইরকমও না। হ্যাঁ, মোটামুটি গরিব শ্রেণীর ফ্যামিলি আমাদের। তো এরকম আমার আরো বেশ কয়েকটা ফ্রেন্ড আছে, সবাই বুদ্ধি দিল কি চল আমরা বাসার থেকে টাকা চুরি করুম। কিভাবে? কয়েকে আরে বেটা বুঝছ না, ওই যে মায়েরা বিভিন্ন জায়গায় টাকা রাখেন, এগুলো নজর রাখতে হবে।
তারপর আব্বারা কই টাকা রাখে সেগুলো নজর রাখতে হবে, ওখান থেকে মানে ব্রেন খাটায় আস্তে আস্তে চুরি করে টাকা জমাইতে হবে। তো তখন এই যেই সময়ের কথা বলতেছি ধরেন 90s-এর প্রথম সময়ের কথা, তো ওই সময় আমরা এক একজন চিন্তা করলাম যে 1-1.5 হাজার টাকা যদি আমরা জোগাড় করতে পারি তাহলে আমরা যেতে পারবো। তো এরকম বেশ কয়েকদিন ট্রাই করে দেখলাম যে ওই 20 টাকা 10 টাকা এগুলো জমায় হবে না, তো ডাইরেক্ট থাপা দিতে হবে। তো আমরা একদিন প্ল্যান করলাম 4 বন্ধু মিলা যে আমরা এরকম থাপা দিব। তো সবাই এরকম থাপা কেউ আজকে দিছে, কেউ কালকে দিছে, কেউ পরশু দিছে, তো সবার কাছে 1-1.5 হাজার করে টাকা হয়েছে। তো আমার যতদূর মনে আছে তখন ওই সময় কক্সবাজারের বাসের ভাড়া ছিল খুব সম্ভবত 80 থেকে 100 টাকা। তো আমরা কি করলাম, ওই যার কাছে যা আছে, কারো কাছে 500, 1000, 1500 এরকম, আমরা 4 বন্ধু মিলে কক্সবাজার চলে গেছি। তো কক্সবাজার চলে গেছি, যায় তো ওখানে 100-150 টাকা হোটেল ভাড়া। আমরা কয়েকদিন খুব ঘোরাঘুরি করলাম, জীবনে প্রথমবার ওখানে দেখলাম সুইমিং পুল আছে, আমরা সুইমিং পুলে ড্রাইভ করলাম, খাইলাম দিলাম। কয়েকদিন পরে না আমাদের টাকা শেষ হয়ে গেছে। আমাদের মাথায় এটা নেই যে আমাদের ঢাকায় ফিরতে হবে, বাসায় ব্যাক করতে হবে, বাসায় ব্যাক করতে হবে, ওই চিন্তা আমাদের মাথায় নেই। আমরা ঘুরতে ঘুরতে খাইতে খাইতে আমাদের হঠাৎ করে টাকা শেষ হয়ে গেছে। এখন আমাদের ঢাকায় যাওয়ার বাস ভাড়া নাই। তো এখন বাস ভাড়া আমরা কিভাবে দিব? আর আমরা একটু বেশি দিন থাকছি, যে কারণে হোটেলের ভাড়াও ঠিক মতো দিতে পারি না। তো হোটেলের ভাড়া দিতে পারি না দেখে হোটেলের যে লোক, সেই লোক আমাদেরকে ওই যে বেডশিট, তারপরে যে বালিশের কাভার, এগুলো আমাদের দিয়ে ধোয়াইছে। আমরা ওগুলো প্রায় 2 দিন ধুইছি ওগুলা। হ্যাঁ, তারপরে ওই তো এইটা তো মজার স্মৃতি না, এটা তো সাজার স্মৃতি হয়ে গেল, সেটা তো একটা শাস্তি। শোনেন, মানুষের দুঃখ দেখে হাসে, হ্যাঁ, আবার অনেক ফানি জিনিস দেখে হাসে। হ্যাঁ। এখন আমি যে স্মৃতির কথা বলছি, এই স্মৃতি শুনে আপনি হাসছেন না, তাহলে এটা তো মজার স্মৃতি হলো। এটা আমার জন্য মজা, আপনার জন্য মজা আছে না? আপনার মতো মানুষ অভাব নেই এই দেশে। দর্শকের জন্য মজা। হ্যাঁ, মানুষের দুঃখ দেখে মানুষ হাসে। যেমন ধরেন রাস্তা দিয়ে একটা লোক হেরে যেতেছে, যদি সে উষ্টা খায় পড়ে যায়, যে লোক পড়ে গেছে ওই লোককে দেখে কিন্তু আশেপাশের মানুষজন হাসবে। 2-1 জন আফসোস করবে যে হালাই লোকটা পড়ে গেল, কিন্তু এই লোকটা যে পড়ে গেছে এইটা কিন্তু এই লোকের জন্য দুঃখের। কিন্তু ওই দুঃখের স্মৃতি দেখা কিন্তু মানুষ হাসে। তো কে কোনটায় হাসবে বলার, কিন্তু আপনার একটা স্মৃতি বললেন, তারপর স্মৃতি বললাম, তারপর স্মৃতি আরো রয়ে গেছে। কারণ ওই হোটেলের এইগুলো তো মারছে, তারপরে নিচে আমরা একটা হোটেলে খাইতাম। তো ওই যে যেটা বললাম, যে হোটেলে ছিলাম, ওনারা আমাদেরকে চাদর টাদর এগুলা ধোয়াইছে 2 দিন। ওনারা আমাদেরকে একটা ওই স্টাফদের রুমে আমাদেরকে রাখছে, রাইখা আমাদের ধোয়াইছে। তারপর নিচে যে হোটেল ছিল ওইখানে আমাদের কিছু টাকা ডিউ ছিল। পরে ওনারাও আমাদেরকে থালা বাসন মাজাইছে 2 দিন, আবার খাওয়াইছেও। তারপরে আমাদেরকে বাইর করে দিছে হোটেল থেকে। তারপরে আমরা বাইরে হয়ে রাস্তায় ছিলাম। তো রাস্তায় একজন টল পুলিশ থাকে, ওরা এসে দেখে যে 4টা পোলা রাস্তার ভিতরে শুয়ে রয়েছে। তো ওই সময় আসলে রাস্তায় শুয়ে থাকার কোনো ইয়া ছিল না, কিন্তু আমাদেরকে দেখে পুলিশ বলতেছে তোমরা কই থেকে আইছো? তো আমরা সবাই কান্নাকাটি শুরু করছি যে আমরা ঢাকা থেকে আসছি আরো 10 দিন আগে, এরকম বাসা থেকে টাকা চুরি করে আসছিলাম। তো এখন এই যে টাকা পয়সা শেষ হয়ে গেছে, আমাদের থালা বাসন মাজাইছে, কাপড় ধোয়াইছে, এখন আমরা বাড়িতে কিভাবে যাবো? কান্নাকাটি করতেছি। পরে ওনারা আম করে থানায় নিয়ে গেছে। পরে নিয়ে যাওয়ার পরে বলছে বাসার ফোন নম্বর বলো। পরে আমাদের বাসায় ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে ঢাকা থেকে লোক যায়, পরে আমাদেরকে নিয়ে আসছে। তো নিয়ে আসছে, আমরা তো অনেক কান্নাকাটি করছি। পরে আমি বাসায় আসার পরে আমার বাপটা আমার ইচ্ছা মতো পিটাইছে। এই গল্প থেকে আপনার জীবনে মানে আপনি কি শিক্ষা পেয়েছেন, বা এখনকার জেনারেশনের ছেলে মেয়েদেরকে আপনি এই ব্যাপারে কোনো উপদেশ দিতে চান কিনা? অবশ্যই উপদেশ দিতে চাই যে এই যে বাসার থেকে পালিয়ে যাওয়া, এটা যে যখন পালায় যায় সে তখন বুঝতে পারে না যে সে কত বড় ভুল করতেছে। আমরা কিন্তু এখানে অনেক বড় বিপদে পড়তে পারতাম, অনেক কিছু হইতে পারতো, রোগ বালায়, অসুখ বিসুখ, অনেক কিছু। মানে তখন আমাদেরকে কে দেখতো, তাই না? অনেক কিছু হইতে পারতো। কিন্তু এই যে বাসার থেকে হুট করে যে ছেলে মেয়েরা পালায় যায়, এটার ঘোর বিরোধী। আমি এই ভিডিও যারা দেখছেন, আমি বলবো যে স্টুডেন্ট যারা, কখনোই এই কাজটা করবেন না। এটা আপনার জন্য অনেক বড় বিপদ হতে পারে। অবশ্যই ভাইয়া। সো ভাইয়া, আমরা কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাচ্ছি, যদি আপনি রিকোয়েস্টটা রাখেন। আপনার খালি গলায় একটা গান কিন্তু শুনতে চাই আমরা। হ্যাঁ, আমি একটা গান শোনাইতে চাই। সেটা হলো যে আমি বিয়ের পরে আমার বউকে একটা গান কয়েকদিন গায়ে শোনাইছিলাম আর কি। তো সেই গানটাই আমি এখন শোনাবো, এবং সেটা আমার বউকে উদ্দেশ্য করে। অবশ্যই। একটু কাশি দিলাম, অনেকে আছে গান গাওয়ার আগে একটু কাশি দেয়, আমিও ওখান থেকে শিখছি কাশি দেওয়াটা। তো যাই হোক, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমাকে। বাহ, অনেক সুন্দর। আশা করি আমাদের দর্শকরাও অনেক উপভোগ করেছেন বান্টি ভাইয়ের সাথে আমাদের আড্ডা। খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা এপিসোড নিয়ে। সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন।